আসুন আজ এমন এক অর্থনৈতিক কৌশলের কথা বলা যাক যা আধুনিক বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করছে। আমরা তো জানি যুদ্ধ মানেই ধ্বংস আর বিপুল খরচ, কিন্তু সেখানে একটা দেশ কিভাবে যুদ্ধ ছাড়াই বিলিয়ন বিলিয়ন ডলার লাভ করছে। চলুন এই অবাক করা কৌশলের গভীরে যাওয়া যাক। প্রশ্নটা বেশ অদ্ভুত লাগছে, তাই না? যখন সারা বিশ্বের বড় বড় দেশগুলো একে অপরের সাথে সংঘাতে জড়িয়ে পড়ছে, তখন একটা দেশ পর্দার পেছন থেকে, মানে একদম আড়ালে থেকে নীরবে আসল খেলাটা খেলে যাচ্ছে। কিন্তু কিভাবে? চলুন এই রহস্যটা আজ সমাধান করি। যুদ্ধ ছাড়াই মুনাফা, কথাটা শুনতে একটু পরস্পর বিরোধী মনে হতে পারে, তাই না? কিন্তু এটাই এখনকার ভূ রাজনীতির নতুন এক বাস্তবতা। যেখানে অন্যরা নিজেদের শক্তি দেখাতে ব্যস্ত, সেখানে চীন কিন্তু মাথা খাটিয়ে বুদ্ধির খেলা খেলছে। হ্যাঁ, ভাবুন একবার, যখন একদিকে বিভিন্ন দেশ একে অপরের বিরুদ্ধে শক্তি প্রদর্শনে ব্যস্ত, ঠিক সেই সময়েই চীন কিন্তু কোনোরকম সংঘাতে না গিয়েই পুরো পরিস্থিতি থেকে অর্থনৈতিক ফায়দা তুলে নিচ্ছে। ব্যাপারটা কিন্তু এমন না যে এই সাফল্য হঠাৎ করে চলে এসেছে। না, এর পেছনে আছে দশকের পর দশক ধরে সাজানো এক নিখুঁত প্ল্যান, যা খুব কঠিন একটা সময়ে শুরু হয়েছিল আর আজকের দিনের জন্য একদম পারফেক্টলি সাজানো হয়েছিল। $400 বিলিয়ন, অঙ্কটা শুনলেই মাথা ঘুরে যায়, তাই না? কিন্তু এটাই সত্যি। ইরানের সাথে করা এই একটা চুক্তি কিন্তু আজকের এই পুরো খেলার ছকটা তৈরি করে দিয়েছে। এর পেছনের গল্পটা কিন্তু আরও ইন্টারেস্টিং। ভাবুন তো সেই সময়ের কথা, যখন আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি প্রায় ধসে পড়ার মুখে। কেউ তাদের থেকে তেল কিনতে পর্যন্ত রাজি ছিল না। আর ঠিক তখনই চীন একটা বিশাল প্রস্তাব নিয়ে তাদের পাশে দাঁড়ায়। আর এখানেই চীনের আসল বুদ্ধির খেলা। চুক্তিটা কিন্তু শুধু তেল কেনাবেচার মধ্যে সীমাবদ্ধ ছিল না। চীন একই সাথে ইরানের রাস্তাঘাট, রেল লাইন, এমনকি বন্দর তৈরির মতো বড় বড় প্রজেক্টে ইনভেস্ট করার প্রস্তাব দেয়। এর ফলে কি হলো? তারা ধীরে ধীরে ইরানের ভেতরে নিজেদের একটা পাকা জায়গা করে নিল। তো সেই অনেক বছর আগের বিনিয়োগটা আজকের এই উত্তেজনার সময় এসে চীনের জন্য একটা সোনার খনি হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কিভাবে একটা পুরনো চুক্তি আজকের এই সংকটের সময় তাদের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠল? এই জায়গাটা হলো হরমুজ প্রণালী। বলতে পারেন এটা হলো গোটা বিশ্বের তেল বাণিজ্যের মেইন সুইচ। এই পথে যদি একটুও গণ্ডগোল হয়, তাহলে পুরো বিশ্ব অর্থনীতিতে তার একটা বিরাট ধাক্কা লাগে। আর এখন ঠিক সেটাই হচ্ছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে এই পথে তেল আনা নেওয়া অন্যদের জন্য হয়ে উঠেছে একদিকে যেমন ঝুঁকিপূর্ণ, তেমনি অনেক খরচ সাপেক্ষ। কিন্তু চীনের কোনো চিন্তা নেই। তাদের সেই পুরনো চুক্তির কারণে তারা কম দামে কোনো বাধা ছাড়াই তেল পেয়ে যাচ্ছে। কি অসাধারণ একটা দূরদর্শী পরিকল্পনা, তাই না? আচ্ছা, নিরবচ্ছিন্ন তেল সরবরাহ তো একটা বিশাল সুবিধা, ঠিক আছে। কিন্তু আসল গল্পটা কিন্তু এখানে শেষ নয়। চীনের সবচেয়ে বড় লাভটা আসছে একদম অন্য একটা জায়গা থেকে। দেখুন, যখনই তেলের বাজারে কোনো সংকট দেখা দেয় বা দাম বাড়ে, তখন সারা দুনিয়া কি করে? সবাই পাগলের মতো বিকল্প শক্তি খুঁজতে শুরু করে। আর ঠিক এখানেই চীনের মাস্টার প্ল্যানটা কাজে লেগে যায়। বিশ্বজুড়ে তেলের সংকট মানেই ইলেকট্রিক গাড়ি, সোলার প্যানেল আর ব্যাটারির মতো ক্লিন এনার্জির চাহিদা হুট করে বেড়ে যাওয়া। আর মজার ব্যাপার হলো, এই প্রত্যেকটা জিনিসের বাজারেই কিন্তু এখন চীনের একচ্ছত্র আধিপত্য। আর সবচেয়ে বড় কথা কি জানেন? চীন শুধু ফাইনাল প্রোডাক্ট, মানে ধরুন গাড়ি বা সোলার প্যানেল বানাচ্ছে না। এগুলো বানাতে যে কাঁচামাল লাগে, যেমন লিথিয়াম, সেখান থেকে শুরু করে ব্যাটারি তৈরি পর্যন্ত গোটা সাপ্লাই চেনটাই এখন তাদের নিয়ন্ত্রণে। এর মানে হলো, বিশ্ব যত বেশি ক্লিন এনার্জির দিকে যাবে, তত বেশি তারা চীনের উপর নির্ভরশীল হয়ে পড়বে। সব মিলিয়ে দেখলে চীনের এই পুরো কৌশলটাই হলো পেশি শক্তির বদলে বুদ্ধির খেলার এক দারুণ উদাহরণ। এটা দেখিয়ে দেয় যে আজকের দুনিয়ায় আসলে জোর না খাটিয়েও, শুধুমাত্র মাথা খাটিয়েও জেতা সম্ভব। এই কথাটা কিন্তু পুরো ব্যাপারটাকে এক লাইনে বুঝিয়ে দেয়। পৃথিবীর বিজয়ী সবসময় সবচেয়ে শক্তিশালী হয় না। বিজয়ী সেই হয় যে সবচেয়ে বুদ্ধিমত্তার সাথে খেলে। চীন ঠিক এটাই করে দেখিয়েছে। এর সাথে আরও একটা বড় জয় আছে, সেটা হলো ইমেজ বা ভাবমূর্তির জয়। যেখানে অন্য দেশগুলোকে আগ্রাসী বা যুদ্ধবাজ হিসেবে দেখা হচ্ছে, সেখানে চীন নিজেকে একজন শান্ত, স্থিতিশীল ব্যবসায়ী পার্টনার হিসেবে তুলে ধরছে। এতে কি হচ্ছে? বিশ্বজুড়ে তাদের গ্রহণযোগ্যতা আর প্রভাব দুটোই তরতর করে বেড়ে যাচ্ছে। তাহলে চীনের এই কৌশল থেকে আমরা কি শিখতে পারি? মূলত তিনটি জিনিস। ১. ঝুঁকির মধ্যে সুযোগ খুঁজে বের করতে হবে। ২. ভবিষ্যতের জন্য অনেক আগে থেকে পরিকল্পনা করতে হবে। আর ৩. পেশি শক্তির চেয়েও বুদ্ধির কৌশলকে বেশি গুরুত্ব দিতে হবে। তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। চীন যে খেলার এই নতুন নিয়মটা তৈরি করল, ভবিষ্যতে অন্য কোনো বিশ্ব সংকটের সময়ে কি আমরা আবার এরকম কিছুর পুনরাবৃত্তি দেখব? ব্যাপারটা কিন্তু ভাবার মতো,
তাই না?